লেখিকা সুপ্রিয়া ঘোষের শাশুড়ি বৌমার ক্যান্টিন। মা, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অঞ্জনা দেবী যখন কেবল একটু বিছানায় পিঠ ঠেকিয়েছেন, তখনই তৃষিতা আলতো করে ঘরে এসে দাঁড়ালো। বিয়ের এই 3 মাসে বাড়ির পরিবেশটা ওর বেশ চেনা হয়ে গেছে। এই সময় শ্বশুর মশাই হরনাথ বাবু শাড়ির দোকানে আর স্বামী সৌভিক তার অফিসের কাজে ব্যস্ত। অঞ্জনা দেবী চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, "কি রে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়, এসে বস। শরীর টরীর খারাপ লাগছে নাকি?" তৃষিতা খাটের একপাশে বসে একটু ইতস্তত করে বলল, "না মা, শরীর ঠিক আছে। আসলে এই শুয়ে বসে থাকতে থাকতে আমি বড্ড বোর হয়ে যাচ্ছি। বাড়িতে তো কাজের লোক সব করেই দেয়, আর রান্নাবান্নার দায়িত্ব তো তোমার। আমার না সত্যি কিছু একটা করার খুব ইচ্ছে হচ্ছে।" অঞ্জনা দেবী হেসে উঠলেন, "তাতে কি হয়েছে? তোর যা ইচ্ছে কর না। কেন, চাকরি বাকরি করতে চাস নাকি? সৌভিককে বল ও কোথাও একটা ইন্টারভিউয়ের ব্যবস্থা করে দিক।" "না মা, বাইরে গিয়ে চাকরি করার কথা ভাবছি না। বাড়িতে বসেই কিছু একটা করব ভাবছি।" তৃষিতা মাথা নাড়ল। অঞ্জনা দেবী অবাক হয়ে বললেন, "সে কি রে, বাড়িতে বসে আবার চাকরি হয় নাকি? ওসব কম্পিউটারে বসে কাজ? তোরা কি যেন বলিস? ও হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম। না মা, চাকরি না, আমি একটা ব্যবসা করার কথা ভাবছি।" তৃষিতা একটু সাহস সঞ্চার করে বলল, "ব্যবসা?" অঞ্জনা দেবীর চোখ কপালে উঠল। "তুই আবার কিসের ব্যবসা করবি? তোর শ্বশুর মশাই শুনলে কিন্তু পারমিশন দেবে না রে। ওনার এসব পছন্দ নয়। আর আমাদের তো ভগবানের দয়ায় কোনো অভাব নেই।" তৃষিতা চট করে অঞ্জনা দেবীর হাতটা ধরে বলল, "বাবাকে না হয় এখন বলবে না মা, ওটা আমাদের মধ্যে সিক্রেট থাক। কিন্তু আগে শোনো, আমি কি ব্যবসা করতে চাইছি। আর এই ব্যবসায় কিন্তু তোমাকেও আমার সাথে থাকতে হবে, মানে তোমায় একটু হেল্প করতে হবে।" অঞ্জনা দেবী হাতটা টেনে নিয়ে হেসে বললেন, "ধুর পাগলি, আমি কি এসব ব্যবসার কিছু বুঝি যে তোকে হেল্প করব? সারা জীবন তো রান্নাঘরে খুন্তি নাড়লাম। তুই কি বলছিস তুই জানিস। এই ব্যবসায় তুমি ছাড়া আর কেউ আমাকে হেল্প করতে পারবে না মা।" তৃষিতা একদম নিশ্চিত গলায় বলল, "তুমি ছাড়া এই কাজ অসম্ভব।" "কি এমন ব্যবসা শুনি? তুই কি করবি সেটা তো আগে খোলসা করে বলবি?" অঞ্জনা দেবী কৌতূহলী হয়ে উঠলেন। তৃষিতা একটা লম্বা দম নিয়ে বলল, "আমি একটা হোম ডেলিভারির ব্যবসা শুরু করব ভাবছি মা। তুমি রান্না করবে আর আমি অর্ডার ধরবো, আর একটা ছেলেকে রেখে দেব যে খাবারগুলো বাড়িতে বাড়িতে দিয়ে আসবে।" শুনে অঞ্জনা দেবী হেসেই অস্থির। "তুই একদম পাগল হয়ে গেছিস তৃষিতা, এরকম আবার হয় নাকি? রান্না তো আমি রোজই করি। 4 জনের রান্না করা এক, আর বাইরের লোকের জন্য করা আরেক। আর তাছাড়া তুই কি বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল বিক্রি করার মতো অর্ডার চেয়ে আসবি নাকি?" তৃষিতা এবার একটু কড়া সুরে বলল, "সব হয় মা, তুমি শুধু শুধু হাসছো। আর এখন অর্ডার নেওয়ার জন্য কারো বাড়ি বাড়ি যেতে হয় না, সব ফোনেই হয়ে যায়।" "ফোনে হয় মানে?" অঞ্জনা দেবী কিছুই মাথায় ঢোকাতে পারলেন না। "তোর ফোন নাম্বার তারা কোথায় পাবে? আর তাছাড়া আমার হাতে রান্না করা খাবার অচেনা লোক খাবেই বা কেন? তারা আমায় চেনে না, জানে না, কেন অর্ডার দেবে?" তৃষিতা হেসে ফেলে বলল, "সত্যি মা, তুমি এই যুগে কিচ্ছু জানো না। শোনো, ফোন নাম্বার এমনি এমনি ছড়াতে হয় না। আমি প্রথমে আমার ফেসবুক প্রোফাইলে একটা সুন্দর করে পোস্ট করব যে আমরা ঘরোয়া খাবার হোম ডেলিভারি করছি। আমার ফ্রেন্ড লিস্টে তো অনেক মানুষ আছে, তারা সবাই দেখবে। হয়তো প্রথম প্রথম 2-4 দিন কিছু হবে না, তারপর ঠিক 1-2 অর্ডার আসবে। তুমি দেখো।" অঞ্জনা দেবী একটু ভাবনায় পড়লেন। "তা না হয় বুঝলাম, কিন্তু রেধেই বা কি দেব? আর টাকা পয়সার হিসাব? সেটাই তো আসল কাজ মা।" তৃষিতা উৎসাহ পেয়ে নড়ে চড়ে বসল। "আমাদের প্রথম কাজ হলো একটা মেনু কার্ড আর থালির প্রাইস ঠিক করা, মানে কত টাকায় আমরা কি কি পদ দেব। একটা সাধারণ থালি থাকবে আর একটা স্পেশাল থালি। আর তুমি বলছো না তোমার হাতের রান্না কেন খাবে? আচ্ছা মা, আমরা যে মাঝে মাঝে রেস্টুরেন্টে বা হোটেলে খাই, ওখানকার ঠাকুরদের কি আমরা চিনি? চিনি না তো। তাও তো খাই, কারণ খাবারটা ভালো। তোমার হাতে রান্নায় যে জাদু আছে, সেটা একবার যে খাবে সে বারবার অর্ডার দেবে। তুমি ওসব চিন্তা ছেড়েই দাও। অর্ডার আনা আর সামলানো আমার দায়িত্ব। তুমি শুধু রান্নাটা মনের মতো করে দেবে। এবার বলো, তুমি রাজি তো?" অঞ্জনা দেবী কিছুক্ষণ চুপ করে বৌমার মুখের দিকে তাকিয়ে রইলেন। মেয়েটার চোখে একটা অন্যরকম জেদ আর স্বপ্ন দেখতে পেলেন তিনি।
একটু মৃদু হেসে বললেন, রাজি কি না জানি না রে মা, তবে তুই যখন এত করে বলছিস আর তোর এত ইচ্ছে, আমি তোর সঙ্গে আছি, যা করার কর। তৃষিতা খুশিতে ডগমগ হয়ে অঞ্জনা দেবীকে জড়িয়ে ধরল। এই না হলে আমার লক্ষ্মী শাশুড়ি মা। উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। খানিকক্ষণ পর তৃষিতা একটু চিন্তিত মুখে বলল, আচ্ছা মা, আমাদের এই হোম ডেলিভারির ব্যবসার তো একটা নাম দিতে হয়। কি নাম রাখা যায় বলো তো? একটু অন্যরকম অথচ ঘরোয়া নাম। অঞ্জনা দেবী একটু ভেবে মুচকি হেসে বললেন, কেন, শাশুড়ি বৌমা ক্যান্টিন রাখবি, যেমন তুই আর আমি? তৃষিতা হাততালি দিয়ে উঠল, বাহ, দারুণ নাম দিয়েছ তো মা, ব্যাস এটাই ফাইনাল, শাশুড়ি বৌমা ক্যান্টিন। শুনতে ভারী মিষ্টি লাগছে। ঠিক আছে, চলো তাহলে কাল থেকেই আমরা তোড়জোড় শুরু করে দিই। কিন্তু মা, একটা কথা। কি কথা? এখন কিন্তু আমি সৌভিককে বা বাবাকে কিছু জানাবো না। ওরা জানলে প্রথমেই একগাদা উপদেশ দেবে, বারণ করবে। আমার কাছে বিয়ের সময়কার জমানো কিছু টাকা আছে, ওটা দিয়ে প্রথমের পুঁজিটা হয়ে যাবে। বাজার হাট বা প্যাকিংয়ের কৌটো কেনার খরচ ওখান থেকেই দেব। অঞ্জনা দেবী আলমারির দিকে তাকিয়ে বললেন, সে কি, তুই একাই দিবি কেন? আমার কাছেও ঘর খরচের কিছু টাকা জমানো আছে, আমিও দেব তোকে। দুজনে মিলেই যখন শুরু করছি, তখন টাকাটাও দুজনেই দেব। তৃষিতা অঞ্জনা দেবীর হাতটা চেপে ধরে বলল, তাহলে তো আর কোনো ভাবনাই নেই মা, আমাদের ক্যান্টিন সুপারহিট হবেই, তুমি দেখে নিও। মা, ও মা, তাড়াতাড়ি এসো, এদিকে এসো একবার। দুপুরের দিকে নিজের ঘরের বিছানায় বসে তৃষিতা যেভাবে চিৎকার করে উঠল, অঞ্জনা দেবী হাতের খুন্তি রান্নাঘরে রেখেই প্রায় ছুটে এলেন। ওনার বুকটা দুরু দুরু কাঁপছিল। কি হলো রে, অত চেল্লাচ্ছিস কেন? হাত পা কেটে গেল নাকি কোনোভাবে? তৃষিতা ফোনের স্ক্রিনটা অঞ্জনা দেবীর মুখের সামনে তুলে ধরে প্রায় লাফাতে লাফাতে বলল, আরে না মা, দেখো, আমাদের প্রথম অর্ডার চলে এসেছে। ফেসবুকে পোস্ট করার আজ 5 দিনের মাথায় এই প্রথম কেউ আমাদের শাশুড়ি বৌমার ক্যান্টিনে নক করেছে। অঞ্জনা দেবী চশমাটা ঠিক করতে করতে স্ক্রিনের দিকে তাকালেন। কি লেখা আছে রে ওতে? আমি তো ছোট ছোট ইংরেজি লেখা ভালো বুঝতে পারি না। তৃষিতা খুশিতে ডগমগ হয়ে পড়ে শোনালো, লিখেছে, আপনাদের মেনু কার্ডে দেখলাম রবিবারের স্পেশাল থালিতে ইলিশের গঙ্গা যমুনা আছে। আমাদের বাড়িতে কাল 4 জন অতিথি আসবেন, 4টে স্পেশাল ইলিশ থালি কাল দুপুর 12:30টার মধ্যে ডেলিভারি দেওয়া যাবে। আমরা এই পাড়াতেই থাকি, হরিসভা মন্দিরের মোড়ে। দেখেছো মা, আমাদের প্রথম কাস্টমার। অঞ্জনা দেবী একটু নার্ভাস হয়ে গেলেন। আঁচলটা গায়ে জড়াতে জড়াতে বললেন, বলিস কি রে তৃষিতা, প্রথম দিনেই একেবারে 4টে ইলিশ মাছের অর্ডার, তাও আবার অতিথি আপ্যায়ন। যদি রান্না এদিক ওদিক হয়ে যায়, লোকে তো পয়সা দিয়ে খাবে, নিন্দে করলে মুখ দেখাবো কোথায়? তৃষিতা ওনার হাত দুটো ধরে ঝাঁকুনি দিয়ে বলল, ধুর মা, তুমি মিছিমিছি ভয় পাচ্ছ। এই কদিন ধরে তুমি আমাকে যে রান্নাগুলো খাওয়ালে, তার স্বাদ আমি এখনো ভুলতে পারছি না। তুমি শুধু মন দিয়ে রান্নাটা করবে, ব্যাস। আচ্ছা, ঝটপট বলো, কালকের জন্য কি কি বাজার লাগবে? আমাদের কালু তো সকাল সকাল আসবে, ওকে দিয়ে এখনই একটা ফর্দ করিয়ে বাজারে পাঠাতে হবে। বিকেলের দিকে সৌভিক আর হরনাথ বাবু বাড়ি থাকার মাঝেই তৃষিতা চুপি চুপি কালুকে দিয়ে সব বাজার করিয়ে পেছনের দিকে স্টোররুমে লুকিয়ে রাখল। অঞ্জনা দেবী রাতে শুতে যাওয়ার আগে মনে মনে সব রান্নার ছক কষে নিলেন। পরদিন সকাল 9:30 বাজতেই সৌভিক গেল ওর বন্ধুদের সাথে আড্ডা দিতে, আর হরনাথ বাবুও বেরোলেন দোকানে। ব্যাস, বাড়ি ফাঁকা হতেই শাশুড়ি বৌমার যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়ে গেল। তৃষিতা, কালুকে বল মাছগুলো যেন খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধোয়ে। ইলিশ মাছের আঁশ থাকলে কিন্তু মুখে পড়লে পুরো স্বাদটাই মাটি হয়ে যাবে। রান্নাঘর থেকে অঞ্জনা দেবী নির্দেশ দিলেন। হ্যাঁ মা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ধোয়াচ্ছি। আর এই দেখো, আমি সব প্যাকিংয়ের বাক্স আর চামচগুলো গুছিয়ে টেবিলে রেখে দিয়েছি, তৃষিতা বলল। রান্নাঘর থেকে একে একে বেরোতে লাগলো চেনা অচেনা সুগন্ধ। সর্ষে পোস্তর ঝাঁঝালো গন্ধের সাথে ইলিশ মাছের সেই চেনা মনকাড়া সুবাস পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল।
অঞ্জনা দেবী যেন নিজের সবটুকু উজাড় করে রান্না করছিলেন। 11:30টার মধ্যে 4টে থালি, সমস্ত পদ তৈরি। সাদা ধবধবে বাসমতি চালের ভাত, সোনা মুগের ডাল, ঝিরিঝিরি আলু ভাজা, আর মেইন কোর্স ইলিশের গঙ্গা যমুনা। তৃষিতা খুব যত্ন করে প্লাস্টিকের এয়ারটাইট বক্সে খাবারগুলো প্যাক করলো। ওপরে একটা ছোট কাগজে সুন্দর করে লিখে দিল, শাশুড়ি বৌমা ক্যান্টিন, আজকের মধ্যাহ্ন ভোজ আপনার ভালো লাগুক। কালু সাইকেল নিয়ে তৈরি ছিল। তৃষিতা ওর হাতে ব্যাগটা দিয়ে বলল, কালু খুব সাবধানে যাবি, ঝোল যেন একদম না উল্টায়, আর টাকাটা ঠিকঠাক বুঝে নিয়ে আসবি। পরে 2 ঘন্টা তৃষিতার কাটলো চরম উত্তেজনায়। ও বারবার ফোনটা দেখছিল। 12:30 বেজে গেল, 1টা বাজলো, কোনো খবর নেই। অঞ্জনা দেবীও এসে পাশে বসলেন। কি রে, কিছু বললো ওরা? খাবার পছন্দ হলো? দাঁড়াও মা, খাচ্ছে হয়তো, খাওয়া শেষ হলে তবে তো জানাবে। তৃষিতা নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল। ঠিক দুপুর 2টোয় তৃষিতার ফোনে একটা নোটিফিকেশন টং করে বেজে উঠল। তৃষিতা ফেসবুক খুলতেই দেখল সেই কাস্টমার ভদ্রলোক একটা লম্বা রিভিউ পোস্ট করেছেন, আর সাথে ওনাদের খাবারের ছবি। ভদ্রলোক লিখেছেন, আজ দুপুরে হঠাৎই কিছু অতিথি চলে আসায় পাড়ার নতুন হোম ডেলিভারি শাশুড়ি বৌমা ক্যান্টিন থেকে ইলিশ থালি অর্ডার করেছিলাম। সত্যি বলতে এত অপূর্ব স্বাদ হবে আশা করিনি। বিশেষ করে ইলিশের গঙ্গা যমুনা পদটা ভারী সুন্দর হয়েছিল। একেবারে খাঁটি ঘরোয়া স্বাদ, মশলার কোনো বাড়াবাড়ি নেই। অতিথিরা তৃপ্তি করে খেয়েছেন। এই ক্যান্টিনে রান্নার হাত যার, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম। তৃষিতা রিভিউটা জোরে জোরে পড়ে শোনানোর পর অঞ্জনা দেবীর চোখে জল এসে গেল। উনি আঁচল দিয়ে চোখটা মুছে বললেন, সত্যি রে, ওনারা প্রণাম জানিয়েছেন আমাকে? হ্যাঁ মা, আর শুধু তাই নয়, এই পোস্টটা দেখে আরও 3 জন আমাদের পেজে মেসেজ করেছে। একজন আগামী পরশুর জন্য 2টো রুই মাছের থালির অর্ডার বুক করেছে। তৃষিতা অঞ্জনা দেবীকে জড়িয়ে ধরে প্রায় নাচতে শুরু করলো। এরপরে 2 সপ্তাহ শাশুড়ি বৌমা ক্যান্টিনের জন্য ছিল এক তুমুল ব্যস্ততার সময়। প্রথম অর্ডারের সেই রিভিউটা পাড়ার ফেসবুক গ্রুপে ভাইরাল হয়ে গিয়েছিল। মধ্যবিত্ত বাঙালি পরিবারে রবিবারের দুপুরে বা অফিসের দিনে ঘরোয়া রান্নার চাহিদা যে কতখানি, সেটা তৃষিতা বুঝতে পারছিল। অর্ডারের সংখ্যা 4 থেকে বেড়ে রোজ 8-10টায় গিয়ে ঠেকল। শাশুড়ি আর বৌমার টিমটা একদম জমে গেল। একজন রান্নাঘরে হেসেল সামলান, আর অন্যজন ফোনে অর্ডার আর প্যাকিংয়ের খাতা সামলায়। হরনাথ বাবু আর সৌভিক বাড়ি ফেরার আগে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হতো, তাই ওনারা বিন্দু মাত্র টের পাননি। একদিন সন্ধ্যায় সৌভিক অফিস থেকে ফিরে গা হাত পা ধুয়ে ড্রয়িং রুমে এসে বসলো। তৃষিতা ওকে চায়ের কাপটা এগিয়ে দিতেই সৌভিক চায়ে চুমুক দিয়ে বলল, আচ্ছা তৃষিতা, আমাদের এই পাড়াতেই নাকি একটা নতুন হোম ডেলিভারি খুলেছে, আজ অফিসে খুব আলোচনা হচ্ছিল। তৃষিতার বুকের ভেতরটা এক মুহূর্তের জন্য ছ্যাদ করে উঠল। ও কোনো মতে নিজের মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, তাই নাকি? কি নাম গো? আমি তো জানি না। সৌভিক বলল, আরে নামটা ভারী অদ্ভুত আর মিষ্টি, শাশুড়ি বৌমা ক্যান্টিন। আজ আমাদের অফিসের কৃষাণু বলছিল ওর বাড়িতে নাকি ওখান থেকে খাবার অর্ডার করেছিল 2 দিন আগে। ও তো প্রশংসায় পঞ্চমুখ। বলছিল পুরো মা কাকিমাদের হাতের মতো রান্না, কোনো অম্বল গ্যাসের ভয় নেই। আমাদের পাড়ারই নাকি। অ্যাড্রেস দেখাচ্ছে ফেসবুকে। কৃষাণু আজ আমায় জিজ্ঞেস করছিল, তোর পাড়ার জিনিস তুই চিনিস না? আমি তো আকাশ থেকে পড়লাম। বললাম, আমি তো এসবের কিছুই জানি না। তৃষিতা আলতো হেসে বলল, তা চলো আমরাও একদিন অর্ডার করে খেয়ে দেখি কেমন রান্না। সৌভিক চায়ের কাপটা টেবিলে রেখে বলল, হ্যাঁ সেটাই ভাবছি। সামনের রবিবার দুপুরেই অর্ডার করব। মাকে রান্না করতে বারণ করে দেব, দেখি কেমন বানায় ওনারা। তৃষিতা এবার আর নিজের হাসি চেপে রাখতে পারল না। ও রান্নাঘরের দিকে তাকিয়ে একটু জোরেই বলল, ওখান থেকে অর্ডার করার কোনো দরকারই নেই সৌভিক, কারণ তুমি তো প্রতিদিন দুবেলা সেই রান্নাটাই খাচ্ছ। সৌভিক পুরো অবাক হয়ে তৃষিতার দিকে তাকালো। মানে কি বলছো তুমি? হেয়ালি না করে পরিষ্কার বলো তো। সৌভিক হাতের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে একেবারে হা করে তৃষিতার দিকে তাকিয়ে রইল। মানে তুমি প্রতিদিন দুবেলা সেই রান্নাটাই খাচ্ছ, মানেটা কি? পরিষ্কার করে বলবে তো। তৃষিতা আবার রান্নাঘরের দিকে মুখ ঘুরিয়ে একটু গলা চড়িয়ে বলল, মা, ও মা, একটু এদিকে এসো তো। তোমার ছেলের জেরা এবার তুমিই সামলাও, আমার আর একার কম্ম নয়।
অঞ্জনা দেবী আঁচলে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। ওনার মুখে একাধারে ভয় আর একটা চাপা হাসির মিশ্রণ। সৌভিক মাকে দেখে আরো অবাক হয়ে বলল, কি ব্যাপার বলো তো মা, তোমরা দুজনে মিলে কি সব রহস্য করছো বলো তো আমার সাথে। তৃষিতা সৌভিকের একদম মুখোমুখি এসে দাঁড়িয়ে কলার তোলার ভঙ্গিতে বলল, রহস্য কিচ্ছু না মশাই। সহজ ভাষায় বলতে গেলে যে শাশুড়ি বৌমা ক্যান্টিনের প্রশংসায় তোমার অফিসের কৃষাণুবাবু পঞ্চমুখ, সেই ক্যান্টিনের হেড শেফ হলেন তোমার নিজের মা শ্রীমতী অঞ্জনা দেবী, আর তার একমাত্র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং পার্টনার হলাম আমি, তোমার অর্ধাঙ্গিনী। সৌভিক কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে বসে রইল। ও যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিল না। ও সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, সত্যি বলছো তৃষিতা? মা, তুমি বাইরের লোকের জন্য রান্না করছো? কবে থেকে শুরু হলো এসব? আর আমাকে বা বাবাকে একটা বারও জানানোর প্রয়োজন মনে করলে না তোমরা? অঞ্জনা দেবী এবার একটু নরম গলায় বললেন, রাগ করিস না বাবা, আসলে তুই আর তোর বাবা তো প্রথমেই শুনলে বারণ করতিস, বলতিস কি দরকার এত খাটুনির, ঘরে কিসের অভাব। কিন্তু বিশ্বাস কর সৌভিক, এই মেয়েটা এসে আমার একঘেয়ে জীবনে একটা অন্যরকম আনন্দ এনে দিয়েছে রে। আর আমরা তো নিজেদের জমানো টাকা দিয়ে শুরু করেছিলাম, তোদের একটা টাকাও নিইনি। সৌভিক এবার তৃষিতার দিকে তাকিয়ে বলল, কিন্তু তোমরা এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেললে কি করে? এই যে রোজ এত এত অর্ডার আসে, তোমরা সামলাও কিভাবে? ফেসবুক পেজ, মেনু কার্ড, কাস্টমার হ্যান্ডেলিং, এসব তো চারটিখানি কথা নয়। তৃষিতা হেসে উঠে বলল, তুমি তো আর ফেসবুক অ্যাকাউন্ট খুললে না জীবনে, সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকো। ফেসবুকের ক্ষমতার কতটা বোঝো বলো? আমি আমাদের পেজ থেকে সব অর্ডার নিই, খাতার মধ্যে সুন্দর করে লাঞ্চ আর ডিনারের স্লট ভাগ করে নিই, তারপর কালুকে দিয়ে সকাল সকাল নিখুঁতভাবে বাজারটা করিয়ে আনি। মা রান্না শেষ করলে আমি চটপট গরম গরম প্যাক করে দিই, আর কালু সাইকেলে করে ডেলিভারি দিয়ে আসে। ব্যাস, এই তো সিম্পল ইকুয়েশন। সৌভি কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ হেসে ফেলল ও তৃষিতার পিঠ চাপড়ে দিয়ে বলল, উফ, তোমরা দুজনে মিলে যে আজ তো একটা বিজনেস টিম তৈরি করে ফেলেছো, আমি তো ভাবতেই পারছি না। আর মা, তোমার হাতে রান্না যে একদিন কলকাতার মানুষ পয়সা দিয়ে খাবে এটা আমি জানতাম, কিন্তু এত তাড়াতাড়ি সেটা ব্র্যান্ড হয়ে যাবে ভাবিনি। ঠিক তখনই সদর দরজার লক খোলার শব্দ হলো। হরনাথ বাবু দোকান বন্ধ করে বাড়ি ফিরলেন। ওনাকে দেখে অঞ্জনা দেবী আর তৃষিতা একে অপরের দিকে তাকিয়ে একটু ভয় পেয়ে গেল। হরনাথ বাবু ঘরের থমথমে ভাবটা লক্ষ্য করে চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে বললেন, কি ব্যাপার, সবাই মিলে গোল হয়ে দাঁড়িয়ে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সৌভিক এগিয়ে গিয়ে বাবার হাত থেকে ব্যাগটা নিয়ে বলল, বাবা, একটা বিরাট সমস্যা হয়েছে। তোমার বাড়িতে দুজন বড়সড় বিজনেসম্যান লুকিয়ে আছে, আমরা এতদিন টেরই পাইনি। হরনাথ বাবু অবাক হয়ে সোফায় বসলেন। বিজনেসম্যান মানে? কার কথা বলছিস? সৌভিক আর নাটক না করে পুরো ব্যাপারটা গুছিয়ে হরনাথ বাবুকে বলল, গত 1 মাসের গল্প, ফেসবুকে ওদের ক্যান্টিনের নাম ছড়িয়ে পড়া, প্রথম ইলিশ থালির অর্ডার থেকে শুরু করে আজকের কৃষাণুর রিভিউ, সবটা শোনার পর হরনাথ বাবু বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে রইলেন। তৃষিতার অঞ্জনা দেবী ভয়ে ভয়ে হাত জোর করে দাঁড়িয়ে রইল। হরনাথ বাবু গম্ভীর গলায় বললেন, তার মানে তোমরা আমাকে আর সৌভিককে এই বাড়ির সদস্য বলেই মনে করো না? এত বড় একটা কাজ শুরু করলে অথচ আমরা কিছুই জানলাম না? অঞ্জনা দেবী নিচু গলায় বললেন, আসলে তুমি যদি রাগ করতে। রাগ কেন করব অঞ্জনা? হরনাথ বাবু হঠাৎ হেসে উঠলেন। ওনার গম্ভীর মুখটা এক নিমেষে হালকা হয়ে গেল। উনি তৃষিতার দিকে তাকিয়ে বললেন, বৌমা, আমি নিজে 30 বছর ধরে ব্যবসা করছি, শাড়ির দোকানটা শূন্য থেকে আজ এই জায়গায় এনেছি। ব্যবসার খাটুনি আর আনন্দটা আমি জানি। তোমরা যে অল্প কদিন নিজেদের পায়ে দাঁড়ানোর একটা রাস্তা তৈরি করেছো, এতে আমার বুকটা গর্বে ভরে গেছে। রাগ কেন করব? তবে হ্যাঁ, লুকোনোটার জন্য একটু খারাপ লেগেছে, এই যা। তৃষিতা চট করে শ্বশুরের কাছে গিয়ে ওনার হাঁটু ছুঁয়ে প্রণাম করলো। ভুল হয়ে গেছে বাবা, আসলে প্রথম প্রথম তো আমরাও শিওর ছিলাম না যে চলবে কি না, তাই ভাবলাম সাকসেসফুল হলে তবেই আপনাদের সারপ্রাইজ দেব। হরনাথ বাবু তৃষিতার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বললেন, খুব ভালো করেছো মা, তবে শোনো, ব্যবসা যখন করবি তখন ওটা প্রফেশনালি করতে হবে। এভাবে চুপি চুপি লুকিয়ে আর কালুর সাইকেলে কটা অর্ডার সাপ্লাই দেবে? আমাদের পাড়ার মোড়েই তো একটা ফাঁকা ঘর পড়ে আছে আমাদের, ওখানে বোর্ড ঝুলিয়ে দাও, শাশুড়ি বৌমা ক্যান্টিন। অঞ্জনা দেবী অবাক হয়ে বললেন, সে কি, দোকান খুলবো নাকি এবার? হ্যাঁ মা, দোকানই খুলবে। সৌভিক উৎসাহের চোটে লাফিয়ে উঠল। আর শোনো তৃষিতা, তোমরা তো শুধু ফেসবুক প্রোফাইল থেকে অর্ডার নিচ্ছ, এবার আমাকেও এই টিমে নাও। আমি তোমাদের ক্যান্টিনের নামে একটা অফিসিয়াল ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। অফিস থেকে ফিরে রাতের দিকে আমিও তোমাদের অর্ডারের খাতা মেনটেন করতে সাহায্য করব। তৃষিতা খুশিতে হাততালি দিয়ে উঠল। ওরে বাবা, তাহলে তো আর আমাদের শাশুড়ি বৌমার ক্যান্টিনকে কেউ আটকাতে পারবে না। এবার আমাদের টিম একদম কমপ্লিট। পরের সপ্তাহে হরনাথ বাবুর কথা মতো পাড়ার মোড়ের সেই ঘরটায় একটা সুন্দর ঝকঝকে সাইনবোর্ড
ঝুলল শাশুড়ি বৌমা ক্যান্টিন, খাঁটি ঘরোয়া স্বাদের ঠিকানা। উদ্বোধনের দিন সৌভিকের অফিসের সব কলিগরা এসেছিল। অঞ্জনা দেবীর হাতের স্পেশাল কড়াশুটির কচুরি আর আলুর দম খেয়ে সবাই ধন্য ধন্য করতে লাগলো। সন্ধ্যার দিকে সব ভিড় হালকা হতে দোকানের ক্যাশ কাউন্টারে বসে তৃষিতা আজকের জমানো টাকাগুলো গুনছিল। অঞ্জনা দেবী এক কাপ গরম চা এনে বৌমার হাতে দিয়ে পাশে বসলেন। ওনার চোখে আজ এক অদ্ভুত আত্মতৃপ্তি আর আত্মবিশ্বাসের আলো। তৃষিতা চায়ের কাপে চুমুক দিয়ে শাশুড়ির কাঁধে মাথা রাখলো। বাইরে তখন হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে। তৃষিতা মৃদু হেসে বলল, কি মা, 4 মাস আগেই বাড়িতে যখন এসেছিলাম তখন ভেবেছিলাম হয়তো শুধু শুয়ে বসে দিন কাটবে, আর আজ দেখো আমরা দুজনে মিলে একটা আস্ত ক্যান্টিনের মালিক। অঞ্জনা দেবী বৌমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সবই তোর জন্য রে তৃষিতা। তুই না থাকলে হয়তো আমার এই রান্নার হাতের জাদু রান্নাঘরের 4 দেওয়ালের মধ্যেই সারা জীবন বন্দি থেকে যেত। তুই আমাকে আমার একটা নতুন পরিচয় দিলি মা। তৃষিতা অঞ্জনা দেবীর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, পরিচয়টা আমাদের দুজনের মা। আমরা শুধু শাশুড়ি বৌমা নই, আমরা জীবনের সবচেয়ে সেরা পার্টনার। বাইরে তখন লাইটের আলোয় জলজল করছে ওনাদের স্বপ্নের সাইনবোর্ডটা, আর সে আলোর নিচে দাঁড়িয়ে সৌভিক আর হরনাথ বাবু তখন নতুন অর্ডারে তদারকি করছেন। এক মধ্যবিত্ত পরিবারের যৌথ স্বপ্ন আর ভালোবাসার উপর ভর করে শাশুড়ি বৌমা ক্যান্টিন তার নতুন সফল যাত্রার পথে এগিয়ে চলল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।